মুক্তকেশীর ছোট দুই ছেলে যে রোজগারি হয়ে উঠেছে তা নয়। প্রভাস তো এখনও পড়ুয়া ছেলে, ল পড়ছে, আর প্রকাশ পাড়ার শখের থিয়েটারে হিরোইনের পাকা পোস্টটা পেয়ে সুখে মহলা দিচ্ছে। তবু মেয়ের বিয়ের পর ছেলেদের বিয়ের চিন্তা আর বিলম্ব করলেন না মুক্তকেশী। মেয়ের বিয়ের জন্যই আটকে ছিলেন এ যাবৎ, আর থাকেন। দুই ছেলের বিয়ের জন্যেই তোড়জোড় লাগান। খবরটা শুনে উমাশশী কাছে সেই কথাটা বলে বসল সুবর্ণলতা, যে কথার জন্য খণ্ড প্রলয় ঘটে গেল। তা সুবর্ণলতার জীবনটা নিরীক্ষণ করে দেখলে আগাগোড়াই তো শুধু ওই খণ্ড প্রলয়। সুবর্ণলতা একটা কিছু বেফাঁস কথা বলে বসে আর সংসারে তুমুল কাণ্ড ঘটে। মনে হয় এবার বুঝি একটা কিছু করে বসবে সুবর্ণলতা, কিন্তু না। আবার দেখা যায় সুবর্ণলতা তার দীর্ঘ সুন্দর দেহটা নিয়ে সংসারে চড়ে বেড়াচ্ছে, কাজ করছে, কর্তব্য করছে। বোঝা যায় না সুবর্ণলতা এই সেদিন গভীর রাতে বেনিদ্র চোখে মৃত্যুর যত রকম উপায় আছে তা নিয়ে ভেবেছে। বোঝা যায় না সবসময় মরতে ইচ্ছে হয় ওর, কিন্তু কেন? চিত্রগুপ্ত বুঝতে পারেনি সুবর্ণলতার বিধাতা পুরুষ। হয়তোবা সুবর্ণলতা নিজেও পারে না, বুঝতে পারে না নিজেই সে সেধে দুঃখ ডেকে আনে। নইলে কি দরকার ছিল সুবর্ণর বড় জায়ের কাছে শাশুড়ির বুদ্ধির ব্যাখ্যা করবার? বলে বসবার দরকার কি ছিল? মার যেমন বুদ্ধি, ছোট ঠাকুরপুর আবার বিয়ে, গোপ কামিয়ে কামিয়ে মেয়ে সেজে সেজেই তার জীবন যাচ্ছে। দিতে হয়তো একটা ব্যাটা ছেলের সঙ্গে বিয়ে দেওয়া উচিত ওর। বলা বাহুল্য, কথাটা চাউর হতে দেরি হলো না। 3 বছরের টেপু মহোৎসাহে বলে বেড়াতে লাগলো, মেজ খুড়িমা বলেছে ছোট কাকা তো মেয়ে মানুষ, ব্যাটা ছেলের সঙ্গে বিয়ে দিতে হবে ছোট কাকার। বলা বাহুল্য, প্রলয় ঘটতেও দেরি হয়নি। গোঁফ কামানো মেয়েলি গলা প্রকাশচন্দ্র বীর বিক্রমে লাফাই ঝাঁপাই করতে থাকে মেয়ে মানুষের আস্পর্ধার বিরুদ্ধে। বিদ্বান বিচক্ষণ প্রভাস চিবিয়ে চিবিয়ে বলতে থাকে, উদ্দেশ্য আলাদা, আরও বউ আসে বাড়িতে, এটা ইচ্ছে নয়। নিজের যতের চাচারটা চলবে না ভেবে বাদ দিচ্ছেন। মনে হয় মেজদার উচিত ওকে নিয়ে আলাদা বাস করা, নচেত ওর দৃষ্টান্তে নতুন যে বউরা আসবে তাদেরও মাথা বেঠিক হয়ে যাবে। শুধু সুবোধই কথাটা শুনে হা হা করে হেসে উঠেছিল। বাড়ির মধ্যে মেজ বৌমারি দেখছি একটু বুদ্ধিশুদ্ধি আছে, মা যে পেকার জন্যে এক্ষুনি কোণে খুঁজছেন, আমি তো ভাবতেই পারিনি। তা সুবোধের অবশ্য 7 খুন মাপ, কারণ প্রবোধ আজকাল প্রচুর কাঁচা পয়সা রোজগার করলেও এখনও গৃহকর্তা হিসেবে সমগ্র সংসারের ভাত কাপড়ের দায়টা সুবোধই টেনে চলেছে। নিজের সারি সারি ছেলে মেয়েতে ঘর ভরে উঠলেও এদিকে কার্পণ্য করে না সে। ভগবানও মুখ তুলেছেন, বড়বাবু হয়েছে সে। তবে বাড়িতে মুক্তকেশী, বড়বাবু, বড় সাহেব সব। সুবোধের কথা ধর্তব্য করলেন না। ছেলেদের বিয়ে তিনি দিলেন, নগদ দিলেন, তত্ত্ব ঘরে তুলেছেন। এক কুটুমের নিন্দেই শতমুখ এবং আর এক কুটুমের প্রশংসায় পঞ্চমুখ হলেন। ওটাই মুক্তকেশীর রাজনীতি। প্রথম থেকেই বিভেদ সৃষ্টি করে রাখা ভালো, নইলে যায় যায় একদল হলে পৃষ্ঠবল বাড়বে না। শাশুড়িকে কি তাহলে গ্রাহ্য করবে? তা মুক্তকেশীর নীতি কার্যকরী হয় বই কি। নতুন বউয়েরা আসার পর থেকেই সংসারের বায়ুমণ্ডলে উত্তাপের সঞ্চার হতে দেখা যায়। মুক্তকেশী সেই উত্তাপের সুযোগে একজনকে সুয়ো করে নেবার চেষ্টা করেন।
উকিল ছেলের বউই ইদানিং শুও হয়েছে, তাকে তোয়াজ করে চলেছেন মুক্তকেশী প্রায় নির্লজ্জের মতো। কারণ কারণ পায়ের তলায় একটু শক্ত মাটির আশ্রয় খুঁজছেন মুক্তকেশী, যে মাটিতে দাঁড়িয়ে প্রতিপক্ষের সঙ্গে লড়তে পারেন। প্রতিপক্ষ আর কে? দুর্দান্ত দুর্বিনীত মেজবউ। তার চোখের কোণে যেন চাপা আগুনের গনগনানি, আর ঠোঁটের কোণায় যেন ঔদ্ধত্যের ঝিলিক। মুক্তকেশীর কাজে প্রতিবাদ করে বসে সে যখন তখন। তার উপর আবার বরটা তার উপায়ী হয়ে উঠেছে উত্তরোত্তর। ওকে দাবাতে হলে শক্ত মাটিতে পা রাখতে হয়। অলিখিত আইনে সব ভাইরাই উকিল ভাইকে নিজেদের থেকে উচ্চাসনে বসিয়ে সমীহ চোখে দেখে আসছে, কাজেই সেই খুঁটিটাই ধরা ভালো। মুক্তকেশী তাই রাত দিন সেজবউ গিরিবালার শরীর কাহিল দেখেন, আর খেটে খেটে আধমরা হতে দেখেন তাকে, আর তার গুণের তুলনা দেখতে পান না। সে যে বড় মানুষের মেয়ে হয়েও দেমাকি নয়, এটাই কি সোজা পাওয়া নাকি? প্রকাশের বউ বিন্দু বড় মানুষের মেয়ে নয়, নিতান্তই নিরুপায়ের ঘরের মেয়ে। মুক্তকেশী রাত দিন তাকে তার সেজ যা দৃষ্টান্ত অনুসরণ করতে বলেন। মুক্তকেশীর এই রাজনীতির লীলার ওপর দিয়ে বয়ে চলেছে দিন, বয়ে চলেছে প্রকৃতির লীলা। মেয়েতে বউতে মিলে কন্যা বছরে বার তিনেক আঁতুরের ঘটনা ঘটাচ্ছে। সুবর্ণলতা, তা সুবর্ণলতাও সে দলে আছে বই কি। প্রকৃতি তো ছেড়ে কথা কইবার মেয়ে নয়। আর প্রবোধচন্দ্রও কিছু আর ছেড়ে কথা কইবার ছেলে নয়। যে স্ত্রীলোক আঁতুড়ে যেতে ভয় পায়, সেই স্ত্রীলোককে অসতী ছাড়া আর কিছু বলতে রাজি নয় প্রবোধ। মা হতে অরাজি, তার মানে রূপ যৌবন ঝরে যাবার ভয়, তার মানে পরপুরুষ আর ফিরে চাইবে না এই আশঙ্কা। এই তো বুঝি সব, ওসব বিবিয়ানা রাখো। বিবিয়ানা রাখতে হয় অতএব। কত আর জুজবে সুবর্ণলতা, কত খণ্ডপ্রলয় ঘটাবে, কত কেলেঙ্কারি করবে। বাড়িতে তো আর এখন শুধু গুরুজনই নেই, লঘুজনও রয়েছে যে। লজ্জা তো তাদের সামনেই, তাছাড়া সমপর্যায়েরা। তারা যদি টের পায় সম্পূর্ণ ইচ্ছার বিরুদ্ধে আঁতুড়ে ঢুকতে হচ্ছে সুবর্ণলতাকে, আর তারা কি মানবে তাকে? হয়তো আহাই করে বসবে। ওই আহার চাইতে অনেক ভালো ঈর্ষা, তা ঈর্ষা তারা করে বই কি। এতকাল বিয়ে হয়েছে সুবর্ণলতার, তবু তার বর তাকে চক্ষে হারা হয়। তবু একদণ্ড ঘরে না দেখলেই রসাতল করে। রান্নাঘরে গেলেই বারবার ছেলেপুলেকে জিজ্ঞাসা করে, এই তোদের মা কই? এর চাইতে ঈর্ষার বস্তু আর কি আছে? আজীবন সবাই সুবর্ণকে ঈর্ষাই করেছে, আর বাইরের লোক বলেছে এমন মানুষ হয় না। এ কথা মুক্তকেশীর সংসারের বাইরে সবাই চিরকাল বলেছে, আর মুক্তকেশীর সংসার বলেছে এমনটি আর দেখলাম না, কোটি কোটি নমস্কার। সেই দূর অতীতে সুবর্ণলতা যেদিন গলায় আঁচল পাকিয়ে মরতে বসে হারানোর গয়নার হদিশ করে দিয়েছিল, সেই দিনই বোধ করি গলা খুলে বলা শুরু। মুক্তকেশী মেয়ের গায়ে গয়না পরিয়ে শ্বশুরবাড়ি পাঠাতে পেরে স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন বই কি। তবু বলেছিলেন, কোটি কোটি নমস্কার মা, কোটি কোটি নমস্কার।
উমা শশীও বলেছিল, নমস্কার করছি বাবা। সুবর্ণলতার দেওররা বলেছিল, নমস্কার, কোটি কোটি নমস্কার। শুধু সুশীলা বলেছিল, কেলেঙ্কারিটা তোরাই করলি, যতদূর নয় ততদূর লোক হাসালো তো বেবুটা, অথচ কেলেঙ্কারি ছড়ালো বউয়ের। আর সুশীলার বর কেদারনাথ বলেছিলেন, তা তাদের কথার মূল্য কি? তারা তো মুক্তকেশীর সংসারের বাইরের লোকই, যাদের শুনিয়ে শুনিয়ে মুক্তকেশী বলতেন, যার সঙ্গে ঘর করিনি সেই বড় ঘরণী, যার হাতে খাইনি সেই বড় রাঁধুনি। তা সেই কেদারনাথ শুধু সেদিনের নয়, অনেক সময় অনেক দিনই বলতেন, মানুষটাকে তোমরা চিনলে না। বলতেন, এমন মেয়ে সচরাচর হয় না গো, তবে আমার শাশুড়ি ঠাকরুন আর তার সুযোগ্য পুত্র শিবগড়ার মাটিতে বাঁদর গড়বার পণ করে বসেছেন, এই দুঃখ। কেদারনাথের সঙ্গে কথা কইবার অনুমতি ছিল সুবর্ণলতার, অর্থাৎ সুবর্ণলতাই ওটা চালু করে নিয়েছিল। উমা শশী কখনো নন্দাইয়ের সঙ্গে কথা বলবার প্রয়োজন অনুভব করেননি। ঘোমটা দিয়ে ভাত জল এগিয়ে দিয়েছে এই পর্যন্ত। সুবর্ণলতাই প্রথম বলেছিল, বড় ঠাকুর জামাইয়ের সঙ্গে কথা কইলে দোষ কি মা? আমি তোর মেয়ের বয়সী। কথাটা মিথ্যা নয়, কেদারনাথের বয়স হয়েছে, সুশীলা তার দ্বিতীয় পক্ষ। আগের পক্ষের যে মেয়েটি আছে বয়সে সে সুবর্ণলতার চাইতে বড় বই ছোট হবে না। সুশীলা যখন বেশি দিনের জন্য বাপের বাড়ি আসত, সতীন ঝিকে নিয়ে আসত। এখন আর আসে না, শ্বশুরবাড়ি চলে গেছে মেয়ে। সে যাক, সুবর্ণলতা যে কেদারনাথের মেয়ের বয়সী তাতে ভুল নেই। তাই এত সাহস সুবর্ণলতার। তবু মুক্তকেশী প্রস্তাবটা প্রসন্ন চিত্তে গ্রহণ করবেন এমন আশা করা যায় না। বললেন, হঠাৎ কথা কইবার দরকারই বা কি এত পড়ল? উনি সর্বদা ডাক দেন, কই গো বড় গিন্নি, কই গো মেজ গিন্নি বলে। পান তামাক চান, বোবার মতো শুধু এগিয়েই দিই, লজ্জা করে। মুক্তকেশী বেজার মুখে বলেন, কি জানি মা, তোমাদের যুগের লজ্জার রীতিনীতি কি? যাতে লজ্জা তাতে তোমাদের লজ্জা নেই, যেটা সভ্যতা ভব্যতা তাতেই হলো লজ্জা। গুরুজনের সঙ্গে কথা কি কইলেই হয়, মান রাখতে না পারলে? সুবর্ণ হেসে ফেলে বলে, মানই বা রাখতে না পারবো কেন মা? মান্যের মানুষ। মুক্তকেশী একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলেন, সে শাস্ত্র যে তোমার পাঠশালায় আছে তা তো জানি না মা, গুরুজনকে হেড করাই তো তোমার পিকিতি। সুবর্ণলতা বলেছিল, বড় ঠাকুর জামাইকে হেড করতে চাইবে এমন খারাপ কেউ আছে নাকি জগতে? সেই বড় ঠাকুর জামাইটি মুক্তকেশীর নিজের জামাই, তাকে প্রাধান্য না দিলে চলে না। তাই অনেক তর্কাতর্কির পর নিমরাজি হয়েছিলেন মুক্তকেশী। নিজেও তো তিনি কতকাল জামাইয়ের সঙ্গে কথা কইতেন না, ঘোমটা দিতেন। শুধু জামাইয়ের প্রাণ জুড়োনো ব্যবহারে ধীরে ধীরে সেটা ত্যাগ করেছেন। তাই বলে বউ, আর ওই দজ্জাল বউ এমনিতেই যে স্বামীর মাথায় পা দিয়ে হাঁটে, তার ওপর আবার পরপুরুষের সঙ্গে মুখ তুলে কথা কইলে কোথায় গিয়ে দাঁড়াবে? সেই কথাই বলেছিলেন। ঠাকুর জামাইয়ের সঙ্গে কথা কয়ে কি চতুর্বর্গ লাভ হবে? তুমি জানো যা। তবে এও বলি, জানো তো পেবো এসব পছন্দ করে না। সুবর্ণ আরক্ত মুখে বলে, কেউ যদি পাগল হয়
তার তালেই চলতে হবে? পাগল যে কে সে হিসেব বা করছে কে বাছা? মুক্তকেশী বেজার গলায় বলেন। কথা কইবে কও। হ্যাঁ হ্যাঁ করো না কুচ্ছির। তোমার তো মাত্রা জ্ঞান নেই। এই যে পেকার সঙ্গে হট হট করে কথা কইছ, মান কি রাখছ তার? মান? প্রকাশের? শখের থিয়েটারের মেয়ে সাজ সেই ছেলেটারও মানহানির প্রশ্ন? সুবর্ণলতার মুখে চোখে একটা হাসির আভাস খেলে গিয়েছিল, তবু কৌতুকের গলায় সম্বরণ করে বলেছিল, মানের হানি কি করছি মা? বিয়ের কথায় একটু হন্তারক হয়েছিলাম, তা সে আক্ষেপ তো তার মিটেছে বাবু। মুক্তকেশী সগর্বে বলেন, মিটবে না তো কি তোমাদের হাত তোলার রেখে দেব ওকে? তার সেই গর্বের মুহূর্তে সুবর্ণলতা বলে উঠেছিল, সে যাক, তাহলে বাবু কথা কইব বড় ঠাকুর জামাইয়ের সঙ্গে, তাতে যদি তোমার চারখানা হাত পা বেরোয় তা করো। এই অসতর্ক উক্তিটুকুই অনুমতি বলে ধরে নিয়েছিল সুবর্ণলতা, কিন্তু সত্যিই তো কি চারখানা হাত বেরুবে সুবর্ণের বুড়ো ভদ্রলোকটার সঙ্গে কথা কয়ে? কে জানে সে কথা। তবে এইটি হলো, বাড়ির পরবর্তী আরও দুটো বউ এ সুযোগটার সদ্ব্যবহার করল। মুক্তকেশী বললেন, হবেই তো, কথাতেই আছে, আগ ন্যাগলা যেদিকে যায় পাঁচ ন্যাগলা সেদিকে ধায়। মেজ বউ একেলে হাওয়া ঢোকালো বাড়িতে। মেজ বউয়ের এ বদনাম উঠতে বসতে। মেজ বউ বাড়িতে খবরের কাগজ আসার পত্তন করেছে, মেজ বউ বাড়িতেও গায়ে সেমিজ দেওয়ার পত্তন করেছে, মেজ বউ আঁতুর ঘরে ফর্সা বিছানা কাপড়ের প্রথা প্রবর্তন করেছে, মেজ বউ মেয়েগুলোকে শুদ্ধ ধরে ধরে পড়তে বসার শাসন নীতি প্রয়োগ করেছে। এমন আরও অনেক কিছুই করেছে মেজ বউ। ধিক্কৃত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, ব্যঙ্গ বিদ্রূপে জর্জরিত হয়েছে, তবু জেদ ছাড়েনি, শেষ পর্যন্ত করেই ছেড়েছে। কিন্তু জেদি মেয়ে সুবর্ণলতা সব কিছুই কি করে উঠতে পেরেছে? সমুদ্র দেখবার যে বড় বাসনা ছিল তার, দেখেছিল কি সারা জীবনে? অথচ ইচ্ছেটা তাকে কম্পিত করেছিল সেই কোন অতীতকালে। কত বয়স তখন সুবর্ণলতার, যখন মুক্তকেশী পাড়ার দলের সঙ্গে শ্রীক্ষেত্র গিয়েছিলেন? আকস্মিক কথাটা উঠেছে, চটপট সব জোগাড় করে ফেলতে হবে। মুক্তকেশী দু জোড়া থান ধুতি সাজো কাচিয়ে নেন ধোপার বাড়ি থেকে। গায়ের চাদর খুদুকে দিয়ে কাচিয়ে নেন সাজি মাটি দিয়ে। এছাড়া জোগাড় কি কম? কম্বল, বালিশ, মধু, আখের গুড়, ইসবগুল, আত পচাল সাবু, মিশ্রি, খুঁটিনাটির কি অন্ত আছে? একেই তো বিদেশে বেঘোর প্রাণটা হাতে করে যাওয়া। মা তীর্থ করতে যাবেন শুনে মেয়েরা দেখা করতে আসে একদিন। সুশীলা তো থেকেই গেল কদিন, সেজ সুবালাও এলো, পরদিন চলে গেল। বড় ননদকে সুবর্ণ বড় প্রীতির চোখে দেখে। মানুষটার মহৎ গুণ, বড় নির্বিরোধী আর শান্তিপ্রিয়, যেটা নাকি মুক্তকেশীর গর্ভজাতদের মধ্যে দুর্লভ। এরা সকলেই অশান্তিপ্রিয়। অকারণ একটা কথা কাটাকাটি, অকারণ একটা চেঁচামেচি, অকারণ একটা জটিলতা সৃষ্টি করা, এটাই যেন তাদের ব্যসন। বিশেষ করে সুবর্ণলতার উকিল সেজ দেওরের আর সুবর্ণলতার পতি পরম গুরুর। এরা দুজন যেন এদের উপস্থিতিতে
সমস্ত পরিবেশটাকে সচকিত করে রাখতে চায়, অহরহ সরবে ঘোষণা করতে চায়, আমি আছি। এই ওদের বিলাস, এই ওদের বিকাশ। হয়তো এমনিই হয়। যাদের মধ্যে নিজেকে বিকশিত করবার উপযুক্ত কোনো বিশেষ গুণ নেই, অথচ নিজেকে বিশিষ্ট দেখার ইচ্ছেটা থাকে 16 আনা, তাদের মধ্যেই জন্ম নেয় এই বিকৃতি। তারাই নিজের চারিদিকে একটা শোরগোলের আবর্ত তুলে বিশিষ্ট হলাম ভেবে আত্মতৃপ্তি পায়। প্রবোধ একটা মোটের সঙ্গে অথবা একটা পালকি বেহারার সঙ্গে একটা 1.5 পয়সা নিয়ে রাস্তায় দাঁড়িয়ে এমন শব্দময় দৃশ্যের অবতারণা করতে পারে যে পাড়াশুদ্ধ লোক সচকিত হয়ে ছুটে আসে। জানলায় জানলায় খড়খড়ির ফাঁকে কৌতূহলী চোখের ভিড় বসে যায়। প্রভাসের মহিমাটা আবার বাড়িতেই বেশি প্রকট। প্রভাস প্রতি কথায় পাঠকে বলে, আমি শুনতে চাই কে কথা বলেছে, শুনতে চাই কে কাজ করেছে। তারপর তারপর অপরাধীর জন্য তো আছেই হাতে মাথা কাটার ব্যবস্থা। ঘোরতর মাতৃভক্ত প্রভাসচন্দ্র প্রতি পদে সংসারে তার মাতৃসম্মান ক্ষুণ্ণ হতে দেখে এবং সেই কল্পিত অসম্মানকে উপলক্ষ করে ঘূর্ণিঝড় তোলে। প্রধান লক্ষ্যবিন্দু অবশ্য সুবর্ণলতা, কারণ সুবর্ণলতায় গুরুজনদের মান সম্মান রক্ষার নীতি নিয়ম ধারা অনুচ্ছেদ ইত্যাদি মেনে চলতে তেমন উৎসাহী নয়। সুবর্ণলতা জানে না অকারণ গাল খেয়ে চুপ করে থাকতে হয়। সুবর্ণলতা জানে না অহেতুক খোশামত আর তোয়াজ করতে হয়। তাই সুবর্ণলতার নাম না করেও শব্দভেদী বাণ নিক্ষেপ করে। মাকে মান্য করে চলতে যে না পারবে সে যেন পথ দেখে। এ ভিটে মাকে অপমান করে বাস করা চলবে না। হ্যাঁ, বহু সহস্রবার পথ দেখার হুমকি পেয়ে পেয়ে তবে পথ দেখেছিল সুবর্ণলতা। তবু নিন্দেই ঢি ঢি পড়েছিল সুবর্ণলতার। আলাদা হয়ে গিয়েছিল বলে। হাঁড়ি ভিন্ন করো, সে কথা স্বতন্ত্র, যেমন করেছে ছোট বউ বিন্দু, তা বলে বাড়ি ভিন্ন। কিন্তু এসব তো অনেক পরের কথা। সুবর্ণলতা যখন সমুদ্রের স্বপ্ন দেখত তখন আলাদা হওয়ার স্বপ্ন দেখেনি। মুক্তকেশী শ্রীক্ষেত্রে যাচ্ছেন, সেখানে নাকি সমুদ্র আছে। মুক্তকেশী সাজি মাটিতে কাঁচা চাদর বালিশের ওয়ার্ড খুলে আনতে রান্নাঘর ছাদে এলো সুবর্ণ। এটাই মুক্তকেশীর বিশুদ্ধ এলাকা। এখানে তার কাঁচা কাপড় শুকোয়, শুকোয় বড়ি আচার। রোদ পড়লে এগুলি ঘরে তোলার ভার সুবর্ণর। স্বেচ্ছায় সে এ ভার নিয়েছে। কাপড়ে সন্ধ্যা পাবার আগেই তসর শাড়ি একখানা জড়িয়ে পাশের দিকের এই নিচু ছাদটায় নেমে আসে সুবর্ণ। গলির মধ্যে বাড়ি, ছাদে তার বুক চাপা হাওয়া। তাছাড়া হবেই বা কি? যে ছাদে উঠতে হয় না, নামতে হয় না, সে ছাদে কোথা থেকে আসবে উত্তাল হাওয়ার স্বাদ? তবু ভালো লাগে, তবুও সামান্যতম মুক্তি। উপরে বাতাস না থাক, পায়ের তলায় ঘুঁটে আর কয়লার গুঁড়োর তৈরি গুলের ছড়াছড়ি থাক, তবু তো মাথার উপর আকাশ আছে। কাপড় শুকোতে দেওয়া দড়িতে হাত দিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকে সুবর্ণ এই এক টুকরো আকাশের দিকে তাকিয়ে। সমুদ্রকে এই আকাশের মতো? না, তাতে নাকি ঢেউ আছে, তরঙ্গ আছে, গর্জন আছে। কি অপূর্ব সেই মহিমা!
সুবর্ণলতার শাশুড়ি মুক্তকেশী সেই মহিমা দৃশ্য দেখবেন গিয়ে, কিন্তু মুক্তকেশীর মনের কাছে কি সেই সমুদ্রের মূল্য ধরা পড়বে? মুক্তকেশী তো কই একবারও বলছেন না সমুদ্র দর্শনে যাচ্ছি, বলছেন জগন্নাথ দর্শনে যাচ্ছি, বলছেন জগন্নাথ টেনেছেন। সুবর্ণলতাকে তো কই সমুদ্র টান দিচ্ছে না। সুবর্ণলতার আকুলতার চাইতে কি মুক্তকেশীর চিত্তের আকুলতা বেশি? নইলে 4 ধাম করে নিতে পেরেছেন তিনি। আবার দ্বিতীয়বার পুরী যাচ্ছেন রথযাত্রাকে উপলক্ষ করে। কেদার, বদরী, দ্বারকা, মথুরা, বৃন্দাবন কত কত জায়গায় গিয়েছেন মুক্তকেশী সুবর্ণর বিয়ের আগে পরে। পাড়ার মহিলাদের সঙ্গে ব্যবস্থা পাকা করে ফেলে এসে ছেলেদের একত্রে ডেকে বলেন, তোমরা 4 ভাই কে কি দেবে বলো। ছেলেদের মুখ শুকলেও মুখে হারে না, বলে তোমার যা লাগে বলো মা। এবারেও বলেছে, তা এবারে টাকা একটু বেশি লাগবে। রথে যাওয়া আটকে বাঁধতে হবে, পাণ্ডা পুজো করতে হবে, গুন্ডিচা বাড়ি ভোগ দিতে হবে। মুক্তকেশী জানতেন টাকা দিলে প্রবোধই দেবে, সুবোধের নেই বলে দিতে পারবে না, আর সেজও ছোট কিপটেমির জন্য দিতে পারবে না। তা প্রবোধও কিছু কম কিপটে ছিল না, শুধু সুবর্ণ দাপটে মুক্ত হস্ত হতে হয়েছে তাকে। প্রবোধের আজকাল উপার্জন বেশি, জাহাজ খাটায় মাল লেনদেনের কাজ, কাঁচা পয়সা, তাই দায়ে দইবে জামাই বাড়ির তত্ত্ব তল্লাশের ব্যাপারে প্রবোধই মার ভরসা এখন। এই একটি কারণে হয়তো এখনো পর্যন্ত সুবর্ণলতাকে মাথা মুড়িয়ে ঘোল ঢেলে বাড়ির বাইরে দূর করে দেননি মুক্তকেশী। টাকা কড়ির ব্যাপারে বউটা একেবারে উদো মাদা। আমার স্বামীর বেশি গেল বলে হাফসানো তো দূরের কথা, তোমার বেশি আছে তুমিই দাও বলে স্বামীকে উৎপীড়ন করে মারে। আর বউ 3টে 1 পয়সায় মরে বাঁচে। উমাশশী যে অত ভালো, পয়সার ব্যাপারে কঞ্জুসের রাজা। এই যে নিত্য গঙ্গা স্নান করেন মুক্তকেশী, খরচ কি নেই তাতে? গাড়ি পালকি না চড়ুন, ঠাকুর দরে তো 2-4টে পয়সা দিতে হয়। ভিখিরি ফকিরকেও 1-8টা না দিলে চলে না। তাছাড়া গঙ্গার ঘাটের বাজার থেকে হলো বা 2টো ফলমাকড়, হলো বা 2টো মাটির পুতুল কেনা, এ তো আছেই। এ খরচ সুবর্ণলতাই হাতে গুঁজে দেয়, নিজে থেকেই দেয়। এবারেও যে প্রবোধ উদার গলায় বলেছিল, সবাইকে আর এই সামান্যর জন্যে বলার কি আছে মা, তোমার আশীর্বাদে 100-2 টাকা আমি তোমাকে দিতে পারব। সে ওই বউয়ের অন্তর টিপুনিতে ছাড়া আর কিচ্ছু নয়। তবে মুক্তকেশী মর্যাদা খোয়াননি। মুক্তকেশী উদাসভাবে বলেছিলেন, সে তোমাদের যার যেমন ক্ষমতা ভাইয়ে ভাইয়ে মোকাবিলা করো, আমি সবার কাছে বলে খালাস। বউয়ের বদান্যতায় বিচলিত হবেন মুক্তকেশী এমন নয়। সুবর্ণলতা কাঁচা কাপড় তুলে নেমে আসছিল, সহসা বড় বউয়ের সেজো ছেলে গাবু এসে হাঁক পাড়ে, মেজখুড়ি দিব্যি যে ছাদে এসে হাওয়া খাওয়া হচ্ছে, এদিকে দেখো গে যাও, ঠাকুমা তোমার পিণ্ডি চটকাচ্ছে। হ্যাঁ, এই ভাষাতেই কথা বলতে অভ্যস্ত ওরা, এই ভাষাই তো শুনছি অহরহ। সুবর্ণ ভুরুকুচকে বলে, কেন হলোটা কি? হলো 700 বার ডাকছেন, শোনোগে কেন? ওহ, 700 বার ডেকে সাড়া না পাওয়ায় তাহলে অপরাধ? অতএব মারাত্মক কিছু না। সুবর্ণ তাড়াতাড়ি কাঁচা কাপড় যথাস্থানে রেখে এসে বলে, মা ডাকছিলেন?
মুক্তকেশী গম্ভীর আর কঠোর কণ্ঠে বলেন, বসো। ঈষৎ ভয় পেয়ে চারিদিকে তাকিয়ে দেখে সুবর্ণ। পরিস্থিতিটা কেমন যেন ঘোরালো। আশেপাশে ভিড়, খুনের আসামির চারিদিকে যেমন ভিড় বসে বিচার ফল শুনবার আশায়, তেমনি দালানের দরজায় রান্নাঘরের রোয়াকে ভাড়ারের সামনে দাঁড়িয়ে তার 3 জা, তাদের ছেলে মেয়েরা। সুশীলা কোথায়? তিনি কি চলে গেছেন? কার সঙ্গে? মুক্তকেশী আগের সুরেই বলেন, তোমার সঙ্গে একটা হেস্তনেস্তর দরকার মেজ বৌমা। শোনো, কি বলেছ তুমি কেদারকে? সুবর্ণ শঙ্কিত হয়ে তাকায়। কেদারকে আবার কি বলবে সে? কেদারকে সে বলে পিতৃতুল্য ভালোবাসে? অবাক হয়ে বলে, কি বলেছি? কি বলেছ? আকাশ থেকে পড়ছ? বলি, ক্ষেত্তরে যাবার কথা বলনি? ক্ষেত্তরে যাবার কথা? সুবর্ণর চোখের সামনেই পর্দাটা সরে যায়। কেদারের কাছে বলেছিল বটে সে কথা, কিন্তু সেটা কি এতই দোষাবহ? তাই ঈষৎ সাহসের সঙ্গে বলে ফেলে সে, বলেছিলাম। সে কি আর সত্যি? কথার কথা। হ্যাঁ, তাই বলে সুবর্ণ। সে কি সত্যি? কথার কথা। কিন্তু সুবর্ণর কাছে সে যে কত বড় সত্য ছিল সে কথা সুবর্ণ জানত বই কি। সুবর্ণ সেই বলার পেছনে সমস্ত চিত্তকে উন্মুখ করে রেখেছিল। সুবর্ণ সমুদ্রের স্বপ্ন দেখেছিল, তাই সেদিন কেদার, হ্যাঁ, যেদিন কেদার এসেছিলেন শাশুড়ি তীর্থযাত্রার সংবাদে দেখা করতে, সুশীলা আগেই এসেছিল দেওরপুর সঙ্গে ঘোড়ার গাড়ি ভাড়া করে। কেদার সেদিন এসেছেন আফিস ফেরত। কই গো, বাড়ির গিন্নিরা কোথায় গো? দুয়ারে অতিথি এসেছে যে। এই পরিচিত কৌতুক বাক্যটি উচ্চারণ করে ঢুকেছিলেন কেদার। কাল না পরশু? কালই তো। ছোট বউ বিন্দু আগে ভাগে এসে মাথায় কাপড় টেনে রসিকতা করেছিল। কানকে আটকে রাখা হয়েছে বলেই বুঝি মাথাটি এসেছে। বটে নাকি? কেদারনাথ দালানে পাতা চৌকিটার উপর বসে পড়ে বলেন, ছোট গিন্নে যে আজকাল খুব ফাজিল হয়েছ দেখছি। ওহে মশাই, এ হতভাগ্যের প্রাণটাই যে এ বাড়িতে আটকে পড়ে থাকে, জানো না? বিন্দু ঘোমটার মধ্যে থেকে টিপে টিপে হেসে বলে, জানি। জানো তো এক ছিলিম তামাক খাওয়াও দিকে। ছোট এই সালাজকে নাত বউয়ের সামিল মনে হয় কেদারনাথের। আচ্ছা, পাঠিয়ে দিচ্ছি, আপনার প্রাণের মহাজনের হাত দিয়ে পাঠাচ্ছি বলে চলে যায় বিন্দু। কেদারনাথ চেঁচিয়ে বলেন, কথাটা যে ছুঁড়ে মেরে গেলে ছোট গিন্নি। বলি, মানেটা কি? মানে বুঝিয়ে দিচ্ছি বলে বিন্দু দোতলায় সুবর্ণলতার কাছে গিয়ে ভালো মানুষের মতো বলে, মেজদি, বর ঠাকুর জামাই তোমাকে ডাকছেন। বর ঠাকুর জামাই? সুবর্ণর মুখটা খুশিতে উদ্ভাসিত হয়ে ওঠে। এসেছেন বুঝি? কতক্ষণ? বিন্দু আরও নিরীহ গলায় বলে, এই তো এই মাত্র এসেই তোমার খোঁজ করলেন। যাচ্ছ তো এক ছিলিম তামাক বরং সেজে নিয়ে যাও। সুবর্ণর অত দেরি সয় না। সুবর্ণ আগেই ছুটে এসে টিপ করে একটা প্রণাম করে বলে, এতদিন আসেননি যে ঠাকুর জামাই? কেদারনাথ নকল গাম্ভীর্যে বলেন, এসে লাভ? বাড়ির গিন্নিরা অতিথিকে একটা পান দেবে না, এক ছিলিম তামাক দেবে না, শুধু শুধু মুখচন্দ্র দেখতে 2 কোষ রাস্তা ভেঙে ছুটে আসা। এ বয়সে আর পোষায়? পোষায় বই কি। সুবর্ণ একগাল হেসে বলে, 2 দিন বর ঠাকুরঝির মুখ দেখতে পাননি বলে এলেন তো ছুটে।
না, এ যে দেখছি সব শালি ফাজিল হয়ে উঠেছে। কেদারনাথ বলেন, ও হে মশাই, সে মুখচন্দ্র দেখতে দেখতে চোখে ঘাঁটা পড়ে গেছে। সেই নদ ঘুরানো মুখ মনে করলে প্রাণে ভয় আসে। এখানে আশা নাক ছাবি পড়া শৌখিন মুখের আশায়। যত সব বাজে কথা আপনার, বসুন, তামাক নিয়ে আসি। বলে উঠে যায় সুবর্ণ। খোঁজও রাখে না। বিন্দুতে আর গিরিবালাতে তখন সুবর্ণর বর ঠাকুর জামাইয়ের নামে উদ্ভ্রান্ত হয়ে ছুটে আসার ভঙ্গি নিয়ে হাসাহাসি করছে। হলই বা বুড়ো, ব্যাটা ছেলে তো বটেই। তাছাড়া যার বর পরপুরুষের ছায়া দর্শনে খাপ্পা হয়ে ওঠে, যাই বলো বাবু, দেখলে হাসি পায়। মাথার কাপড় তো কপালের ওপর উঠে যায় ওকে দেখলে। সুবর্ণ অত জানে না। সুবর্ণ পান তামাক নিয়ে গুছিয়ে এসে বসে। তারপর বলে, আচ্ছা ঠাকুর জামাই, আপনি সমুদ্র দেখেছেন? কেদার বলেন, তা দেখেছি, অনেকদিন আগে অবশ্যই। আমার মা পিসিকে নিয়ে জগন্নাথ দর্শন করিয়ে আনা গিয়েছিল। অনেকদিন আগে? রেল হয়েছিল তখন? পাগল, পুরীর রেল তখন কোথায়? ও মা, তাহলে তো খুব কষ্ট হয়েছিল। দেখো মেজগিন্নি, কষ্ট মনে করলেই কষ্ট, নচেত নয়। তাছাড়া কষ্ট না করলে কি কেষ্ট মেলে? তা আমি খুব কষ্ট করতে পারি। সুবর্ণ বলে আস্তে। কেদারনাথ হেসে ওঠেন, গলা নামিয়ে বলেন, না পারলে আর আমার শাশুড়ি ঠাকুরের কাছে ঘর করছো? এই জন্যেই কেদারনাথকে এত ভালোবাসে সুবর্ণ। কেদারনাথ সুবর্ণকে বোঝেন, কেদারনাথ এ সংসারকে বোঝেন। সুবর্ণ একটু বিহ্বল হয়। তারপর বলে, শ্রীক্ষেত্র গিয়ে সমুদ্র দেখেছিলেন? কেদারনাথ সস্নেহে বলেন, সাধে আর তোমার ঠাকুরজি তোমায় পাগল বলে গো? সমুদ্র না দেখে কেউ জগন্নাথ থেকে ফেরে? দেখেছি, চান করেছি। সুবর্ণ আরও কাছে এসে বসে। খুব ভালো লেগেছিল আপনার? সে আর বলতে, দুবেলা চান করেছি। সুবর্ণ বিবশ গলায় বলে, খুব বিরাট, খুব সুন্দর, খুব ঢেউ? খুব বলে খুব? কেদারনাথ তামাকে টান দিতে দিতে বলেন, একদিন সন্ধ্যাবেলায় বালির গাদায় বসে থাকতাম, মনে হতো না যে আর ফিরি। আপনি ঠিক আমার মতন। সুবর্ণ উচ্ছ্বসিত গলায় বলে, ওই জন্যই আপনাকে আমার এত ভালো লাগে। কেদারনাথ সহাস্যে বলেন, সর্বনাশ করেছে, নির্জনে যা বললে তা বললে মেজগিন্নি, আর মুখে এনো না। আমার গিন্নি আর তোমার কর্তা এই দুইজনের একজনও যদি শুনেছে, কি হয় বলা যায় না। সুবর্ণ এসব বাজার চলতি ঠাট্টার ধার বড় ধারে না। সুবর্ণ সতেজে বলে, ইস, কি হয়? আমি তো ঠাকুরজিকে ডেকে ডেকে বলি, আপনার বরের সঙ্গে আমার বিয়ে দিলে খুব মিলত। না, এ একেবারে বদ্ধ পাগল। ও মেজকর্তা, ও হে ও মেজকর্তা, গিন্নির মর্মবার্তাটা শুনে যাও একবার হে। সুবর্ণ বলে, থাক, তাকে আর ডাকতে হবে না, তার সঙ্গে আমার জন্মেও মেলে না। কেদারনাথ ঈষৎ গাম্ভীর্যে বলেন, তা বললে কি চলে মেজগিন্নি? মিলিয়ে নিতে হয়। যা হয় না তা কিভাবে হবে বলুন? সুবর্ণ একেবারে সম্ভাবনার মূলেই কোপ দিয়ে বলে, ও কথা ছেড়ে দিন, আপনি আমার একটা উপকার করুন ঠাকুর জামাই। কেনা হয়ে থাকবো আপনার, মাকে বলুন আমাকে নিয়ে যেতে।
কৌতুকপ্রিয় কেদারনাথ ওই কেনা হয়ে থাকার প্রসঙ্গে কিছু কৌতুক কথা আমদানি করতে যাচ্ছিলেন, কিন্তু সুবর্ণর আবেগে থরথর মুখ দেখে সামলে নিলেন। অবাক হয়ে বললেন, নিয়ে যেতে? কোথায় নিয়ে যেতে? পুরীতে। পুরীতে? তোমায় পুরী নিয়ে যাবে আমার পূজনীয়া শাশুড়ি ঠাকুরুন? তাহলেই হয়েছে। শাশুড়ির সম্বন্ধে সমবয়সী জামাই কেদারনাথ এ ধরনের হাস্য পরিহাস করেই থাকেন। সুবর্ণ বলে, সে আমি জানি, তাই তো আপনাকে ধরছি। আপনার দুটি পায়ে পড়ি ঠাকুর জামাই, বলুন একবার, আপনার কথায় না করতে পারবেন না। আহা, বুঝছো না ভাই, বলাটাই যে নিন্দের হবে। সব বউয়ের কথা বলতাম, সে আলাদা কথা। সব বউ? সুবর্ণ তীব্র গলায় বলে, ওরা কি সমুদ্র দেখতে যায়? ওদের খালি গাদা গাদা রান্না আর গাদা গাদা খাওয়ার আহ্লাদ। আপনি একবারটি আমার কথা বলুন ঠাকুর জামাই, বলবেন পাগল ছাগল বড্ড ইচ্ছে হয়েছে। কেদারনাথ হয়তো বুঝতে পারেন পাগল ছাগলের মতোই কথা বলেছে মানুষটা, তবু মুখের ওপর তার সব আশা ধূলিসাৎ করে দিতে পারেন না। স্নেহের গলায় বলেন, আচ্ছা, বলে দেখব। সুবর্ণলতার চোখের সামনে আসা দ্বীপ জ্বলে ওঠে। সুবর্ণলতা আনন্দে ছলছল করতে করতে বলে, বলে দেখব নয়, এ আপনাকে করে দিতে হবেই ঠাকুর জামাই। সমুদ্র দেখতে বড় ইচ্ছে আমার। মনে হয় একবার সমুদ্র দেখতে পেলে বুঝি মরতেও দুঃখ নেই। এই দেখো পাগল, আচ্ছা আচ্ছা, বলে দেখব। অবোধ সুবর্ণলতা এই আশ্বাসের তেলটুকু দিয়ে আশার দ্বীপ জেলে রাখে। সুবর্ণ মনে করে পুরীর টিকিট বুঝি কেনা হয়ে গেছে তার। সেই থেকে এই 24 ঘন্টা সময় সমুদ্রের স্বপ্নে ডুবে আছে সুবর্ণ। হঠাৎ যেন কে ওকে সেখান থেকে টেনে তুলে এনে পাথরে আছাড় মারল। মুক্তকেশীর দরবারে বিচার বসল, জেরা শুরু হলো। কি বলেছ তুমি কেদারকে? সুবর্ণ শঙ্কিত গলায় বলে, বলেছিলাম যেতে ইচ্ছে করে। শুধু ওই কথা বলেছে? বলনি বড় বউ, সেজ বউ, ছোট বউ গাদা গাদা খায়? সুবর্ণ অবাক হয়ে বলে, ও কথা আবার কখন বললাম? কেন, যখন ঠাকুর জামাইয়ের কোলের কাছে বসে আদর কাড়ানো হচ্ছিল? সাধে কি আর মেয়ে মানুষকে ঘোমটা দিয়ে অন্দরে রাখার রেওয়াজ মেজ বৌমা? এ তোমার মতো লক্ষ্মী ছাড়া মেয়ে মানুষদের জন্যই। আরও দুটো বউ তো কথা কয়, কই তোমার মতন কোলের কাছে বসতে চায় না তো তারা। পেবো যাই দেখেনি তাই রক্ষে, দেখলে লঘুগুরু মানত ঠাকুর জামাইয়ের কাছে বসে আদর কাড়ানো হচ্ছিল, জগন্নাথে নিয়ে যাবার বাসনা জানানো হচ্ছিল। ওরা গাদা গাদা খায়, ওদের যাবার দরকার নেই, আমি সোহাগী, আমায় নিয়ে যেতে বলো। বলি কেন, কেন এত আসপদ্দা তোমার কিসের? ওরা তোমার বাবার খায়? সুবর্ণর এবার প্রসঙ্গটা মনে পড়ে, অতএব বিস্ময়টা কাটে। প্রতিবাদের সুরে বলে, ও ভেবে ও কথা বলিনি আমি। হঠাৎ বড় বউয়ের বড় মেয়ে মল্লিকা থরথর করে বলে ওঠে, না বলনি বই কি, আমি যেন শুনিনি? টেপিও শুনেছে। বলনি তুমি বড় পিসে মশাইকে? ওরা গাদা গাদা রাঁধে, গাদা গাদা খায়, এখন আবার মিছে কথা বলা হচ্ছে। না, মল্লিকার দোষ নেই। এবারের শিশুরা জ্ঞানচক্ষু উন্মিলনের সঙ্গে সঙ্গেই দেখে আসছে সবাই সুবর্ণলতার বিপক্ষ। সুবর্ণলতা সকলের সমালোচনার পাত্রী। সুবর্ণলতাকে এক হাত নিতে পারবার চেষ্টায় সবাই তৎপর, তবে আর তাদেরও তেমন মনোভাব গড়ে উঠবে না কেন? সুবর্ণলতার
নিজের মেয়ে পারুল কি ওদের দলে নয়? ছেলে দুটো অবশ্য মার ন্যাওটা, কিন্তু মেয়েটা মল্লিকারই চুরি। কিন্তু আজ মল্লিকার কপালে দুঃখ ছিল। সমস্ত পাকা কথাটি বলার সঙ্গে সঙ্গেই বড় সড়ো একটা চড় খেল সে। হঠাৎ যেন সুবর্ণর মাথায় আগুন জ্বলে উঠল ওর কথায়। তাই বলেছি, বেশ করেছি। এক ফোঁটা মেয়ে, তোর এত সর্দারি কিসের রে? বলে ঠাস করে একটা চড় তার গালে বসিয়ে দিয়ে নিজের ঘরে ঢুকে গেল। খেয়াল করল না তার বিচার সভা অসমাপ্ত কার্যভার নিয়ে স্তম্ভিত হয়ে তাকিয়ে রইল সেই গমন পথের দিকে। কিন্তু বিচার সভা কি তার কার্যভার শেষ না করে নিশ্চিত হয়? নিশ্চিন্ত হয়? মুলতবি সভা আবার বসে না নতুন উদ্যমে? বিচার হয় সুবর্ণর। সেই বিচারের সূত্রে সমুদ্রের আভাস কিছু মেলে বই কি? ঢেউ, তরঙ্গ, গর্জন, লবণাক্ত স্বাদ, তারই বা অভাব কি? সেও তো মজুত আছে, অগাধ, অফুরন্ত। শুধু একবার বালুবেলায় আছড়ে পড়ার অপেক্ষা। আচ্ছা, কেদারনাথ আর সুশীলা, তারা তো আগেই চলে গিয়েছিল। কেদারনাথ চেষ্টা দেখবার আশায় আজও এসেছিলেন। কথা তোলার সঙ্গে সঙ্গেই উঠে পড়ল গতকালকের ইতিহাস। তারপরই উঠল ঝড়। পরিস্থিতির আভাস দেখেই সুশীলা বলেছিল, আমি তোমার সঙ্গে পালাই, চলো। চোখের ওপর বউটার খোয়ার দেখতে পারবো না। খোয়ার থেকে রক্ষা করবার চেষ্টা করলে বিপদ আরও বাড়ানোই হবে বউটার, সে কথাও তো অবিদিত নয়। তবু রক্ষা হলো না। 2-3 ছেলের মা হবার পর মারটা ছেড়েছিল প্রবোধ, কিন্তু পরপুরুষের গা ঘেঁষে বসে আদর কাড়ানোর খবরে আর মেজাজ ঠিক রাখতে পারল না। হিংস্র জানোয়ারের মতো প্রায় ঝাঁপিয়ে পড়ে দেয়ালে মাথা ঠুকে দিতে দিতে উচ্চারণ করল, বল, আর বুড়োর সঙ্গে কথা কইবি না, প্রতিজ্ঞা কর। সুবর্ণ আছড়ে কামড়ে নিজেকে ছাড়িয়ে নিতে হাঁপাতে হাঁপাতে বলে, করব না প্রতিজ্ঞা। তাহলে তোর ওই পেয়ারের বুড়োকে খুন করে ফেলবো, দেখিস। করো, সংসারে দুটো বিধবা সৃষ্টি হবে, এই যা। খুন করে তো রেহাই পাবি না, ফাঁসি যেতে হবে। প্রবোধ এই দুঃসহ স্পর্ধার সামনে সহসা স্তব্ধ হয়ে যায়। হ্যাঁ, এই স্বভাব প্রবোধের। হয়তো দুর্বল চরিত্র মাত্রেই এমনই স্বভাব হয়। কেঁচোকে মাথা তুলে দাঁড়াতে দেখলেও তারা হঠাৎ ভয় খায়, নিজেকে সম্বরণ করে নেয়। সুবর্ণতা যদি উমাশশীর মতো হতো, কবেই হয়তো প্রবোধ তাকে অবহেলায় ঘরে ফেলে রেখে কাঁচা পয়সার সদ্ব্যবহার করবার পথ খুঁজতে যেত। কিন্তু সুবর্ণলতার এই দুঃসহ স্পর্ধাই একটা তীব্র আকর্ষণ। তাই প্রবোধ একবার জ্ঞান শূন্য হয়ে মারে, পরক্ষণেই জ্ঞান শূন্য হয়ে পায়ে ধরতে যায়। সেই দিনও প্রথমটা স্তব্ধ হয়ে গিয়ে সহসা সুর বদলায় প্রবোধ। সুবর্ণলতার নখের আঁচড়ে বিক্ষত হাতটায় ফুঁ দিতে দিতে বলে, নখে দাঁতে বাঘের বিষ, ফাঁসিতে লটকাতে প্রধান সাক্ষী বোধ হয় তুমিই হবে, 100 বার। প্রবোধের গলায় অভিমানের সুর বাজে, তা জানি, এ আপদ মরলেই যে তুমি বাঁচো তার আমার জানতে বাকি নেই। নিজের মাছ খাওয়াটা যে ঘুচবে সেই সঙ্গে, সে খেয়াল আছে? সুবর্ণলতা বিধ্বস্ত খোঁপাটা জড়িয়ে নিয়ে নিজের বালিশটা মাটিতে ফেলে শুয়ে পড়ে বলে, তোমাদের মতন খাওয়াটাই আমার কাছে চতুর্বর্গ নয়। তার মানে বিধবা হতেই চাও? চাই, তাই চাই। শুনলে তো, এখন কি করবে? আমার প্রার্থনা পূরণ করতে বিষ খাবে, না গলায় দড়ি দেবে?
এই বউকে কোন উপায়ে জব্দ করবে প্রবোধ? মেরে ফেলা ছাড়া করা যাবে আর কিছু? অথচ আবার নিজে সে প্রকৃতির একটা নিষ্ঠুর কৌতুকের প্যাঁচে নিতান্তই জব্দ। এত কাণ্ডের পরও ওই মাটিতে পড়ে থাকা দীর্ঘ বলিষ্ঠ স্বাস্থ্যে ভরপুর দেহটা যেন তাকে লক্ষ বাহু দিয়ে আকর্ষণ করতে থাকে। 3 ছেলের মা হয়েও তো স্বাস্থ্যে এতটুকু শিথিলতা এলো না। অতএব এবার খোসামোদের পথ ধরতে হয়, তবে সেটা কিছু বিচিত্র। লুব্ধ পুরুষের গভীর রাত্রির সেই বিচিত্র তোয়াজের ইতিহাস অনুদ্ঘটিতই থাক। সুবর্ণরই বা কি উপায় আছে এর থেকে নিষ্কৃতি পাবার? মরে হাড় জুড়োনো ছাড়া? রাত্রে দরজা খুলে বেরিয়ে আসায় ছেলে মানুষই আর করা চলে না এখন। চারিদিকে 40টা চোখ। ছোটগুলোর কথা মনে করলেই সেই তীব্র বাসনাও স্তিমিত হয়ে আসে। অথচ মরবার উপকরণ তো দুর্লভ। শাশুড়ির একটা বাতের মালিশের ওষুধ চুরি করে লুকোনো আছে বটে, কিন্তু খুব একটা আস্থা আসে না তার ওপর। আবার একবার কি লোক হাসাবে সুবর্ণ? মরতে গিয়ে না মরে কেলেঙ্কারি করবে? তার থেকে এই কথা বিশ্বাস করাই ভালো। সুবর্ণ আর কারো দিকে তাকালেই মাথার মধ্যে আগুন জ্বলে ওঠে প্রবোধের। হিতাহিত জ্ঞান থাকে না, তাই এমন কাণ্ড করে বসে। কারণ তো পড়েই আছে, ভালোবাসার আধিক্য। পায়ে মাথা খুঁড়ে সেই কথাই বোঝাতে চায় প্রবোধ। মেয়েটা ঠাকুমার কাছে শোয়, কিন্তু ছেলে দুটোও তো ক্রমশ বড় হয়ে উঠছে। তাদের ঘুমের গভীরতায় বিশ্বাস নেই। শেষ পর্যন্ত ওই আধিক্যটা বোঝা ছাড়া উপায়ই বা কি? ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। পরবর্তী পর্বে চোখ রাখতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও প্রতিটি পর্ব মিস না করার জন্য বেল আইকনটি প্রেস করবেন। আপনাদের অভিমত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। অনেক ধন্যবাদ। নমস্কার।